হ্যালো ভিউয়ার্স, তোমরা অনেকেই কিন্তু জানো যে টেলিগ্রামের চ্যানেল যেটা আছে সেখানে টেলিগ্রামের চ্যানেলে আমি কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য একটা প্রেসি দিয়েছিলাম। যে প্রেসিটা আমি তোমাদের বলেছিলাম নিজেরা তোমরা প্র্যাকটিস করো, তারপরে আমি তোমাদের এটাকে কেমনভাবে ঠিক করতে হয় মিনিংটা বলে সেই অনুযায়ী ভিডিও করে এনে দেবো। তো চলো আজকে এই প্রেসিটার একটা সলিউশন আমি এনেছি। প্রথমে আমি রিডিং পড়ে মানেটা বুঝবো, তোমরা তারপরে দেখো কতটা রিডিং পড়ে মানেটা কেমন করে বুঝতে হয়, বোঝার পর কিন্তু ইন্টারনাল যে অর্থটা সেটাকে নিয়ে প্রেসি লিখতে হয়। প্রথম সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে, চেষ্টা করবে যে প্রথমেই পড়ে মিনিংটা বুঝে নেওয়ার যতটা সম্ভব হয়। যে জায়গাটা বুঝতে পারলে না সেটা আরেকবার আন্ডারলাইন করে রেখে পরে আরেকবার পড়বে। তখনও বুঝতে না পারলে তারপরে সেটাকে ধরে নেবে যে সেটা নেই, বাকি পার্টটা যেটুকুনি পড়ে বুঝেছো সেটা দিয়েই কিন্তু আমাদের প্রেসিটা করে নিতে হবে, কেননা সময় খুব কম থাকে। ইন আর্লি সিভিলাইজেশনস, অনেক প্রাচীনকালে যে সভ্যতাগুলো ছিল, মোস্ট কমিউনিটিজ ওয়ার শার্পলি ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস, সেখানকার যে গোষ্ঠীগুলো সেগুলো প্রধানত শার্পলি ডিভাইডেড মানে প্রধানত দুটো ভাগে সেখানে দুটো কমিউনিটি দেখা যেত, দুটো গোষ্ঠী। দোজ হু লেবার্ড, যারা পরিশ্রম করতো, অ্যান্ড দোজ হু ডিড নট, যারা পরিশ্রম করতো না। দ্য স্মল নাম্বার অফ রুলার্স, কি যে খুব স্বল্প সংখ্যায় যে রুলাররা ছিল, যেমন কিং, প্রেস্ট মানে পূজারি, মিলিটারি লিডার্স যারা ছিল। মিলিটারি লিডার্স মানে কি, যারা যুদ্ধ করতো সেরকম ধরনের তাদের যে লিডার প্রধান, তারা লিভড ইন গ্রেট কমফর্ট, তারা খুব আরাম আয়েসের মধ্যে জীবনযাপন করতো। অ্যান্ড ডিড ভেরি লিটল ওয়ার্ক, এবং খুব অল্প কাজ করতো। দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য পপুলেশন এনজয়েড ভেরি ফিউ কমফর্টস, তাহলে কি যে ফার্স্ট যে অতিরিক্ত যে অংশটা ছিল পপুলেশনের অধিকাংশটাই খুব অল্পই কিন্তু কমফর্টটা পেত, খুব অল্প সংখ্যকই কমফর্ট পেত। ডিড লট অফ ওয়ার্ক, প্রচুর পরিশ্রম করতো। অ্যান্ড হ্যাড স্কেয়ারসিলি এনি পলিটিক্যাল পাওয়ার, এবং তাদের আদৌ কোনো কিন্তু পলিটিক্যাল পাওয়ার ছিল না, মানে রাজনৈতিক ক্ষমতা ছিল না। স্কেয়ারসিলি মানে কি, স্কেয়ারসিলি মানে আদৌ তাদের ছিল না। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে দেখো, ইন সাম সোসাইটিস, কিছু কিছু সমাজে, দেয়ার ওয়াজ অ্যান ইভেন মোর রেচেড ক্লাস, সেখানে আরও কিছু হতভাগ্য শ্রেণী ছিল। দ্য স্লেভস, সেই ভৃত্যরা, হু হ্যাড নো রাইটস অ্যাট অল, তাহলে সেই যে রেচেড ক্লাসের মধ্যে কারা ছিল, কিছু স্লেভ ছিল, কিছু সেই রকম ধরনের, তারা দরিদ্র কিছু স্লেভ ছিল, যারা প্রজা ছিল, তারা কি তাদের কোনো অধিকারই ছিল না। রেচেড মানে কি, হতভাগ্য। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ ইউরোপ, ইউরোপে যখন শিল্প বিপ্লব এলো, তার মানে পুরো ঘটনাটা ইউরোপের কথা হচ্ছে। লেড টু দ্য প্রোডাকশন অফ ফাস্ট কোয়ান্টিটিস অফ গুডস, তখন কী হলো, শিল্প বিপ্লবের ফলে প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি হতে লাগলো, প্রচুর পরিমাণে তৈরি হলো। অ্যান্ড ওয়ার্কার্স বিগ্যান টু বি ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার প্রপার্টি, এবং যারা কর্ম করে, যারা শ্রমিকরা, তারা কি করলো, তারা ডিসস্যাটিসফাইড হয়ে গেল তাদের প্রপার্টির জন্য। কেননা যখন শিল্প বিপ্লব এসে যাচ্ছে তখন মেশিনের মাধ্যমে প্রচুর পরিমাণে গুডস উৎপন্ন হচ্ছে, প্রডিউস হচ্ছে, তার ফলে আর কিন্তু হিউম্যান পাওয়ার, ম্যান পাওয়ারটা লাগছে না, মেশিন পাওয়ারে হয়ে যাচ্ছে, যে কারণে তাদের পভার্টির জন্য তারা আরও বেশি ডিসস্যাটিসফাইড হয়ে গেল। ডিসস্যাটিসফাইড মানে জানো, এগুলো অত্যন্ত সাধারণ। দ্য ফ্যাক্টরি ওনার্স, ফ্যাক্টরির যারা মালিক ছিলেন, নিডেড স্কিল্ড ওয়ার্কার্স, তাদের কিন্তু সেই সমস্ত মেশিন চালানোর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন ছিল। অ্যান্ড গ্র্যাজুয়ালি দে রিয়েলাইজড, এবং ধীরে ধীরে তারা এটা বুঝতে পারলেন, দ্যাট দে মাস্ট শো গুডউইল, তাদের কিন্তু অবশ্যই গুডউইল মানে কি, সুনাম দেখাতে হবে, টু দেয়ার ওয়ার্কফোর্স, তাদের কর্মপ্রচেষ্টাতে তাদের সুনাম দেখাতে হবে, ইন অর্ডার টু স্টে ইন বিজনেস, যাতে তারা ব্যবসাতে থাকতে পারে, মানে কম্পিটিশনটার মধ্যে তারা থাকতে পারে। ওকে, তাহলে কি করলো তারা, কম্পিটিশনে থাকার জন্য তাদেরকে কি সুনাম কিন্তু কামাতে হচ্ছিল, তাদের যে কর্মপ্রচেষ্টার মধ্যে তারা সুনাম আনার চেষ্টা করছিল। অ্যাজ ইন মেনি আদার রিফর্মস, এবং অন্যান্য আরও যে সংশোধনগুলো এসেছিল, সাম এনলাইটেন্ড স্লোলি স্প্রেড দ্যাট, যারা বেশ কিছু শিক্ষিত মানুষ, এনলাইটেন্ড বলতে এখানে কি, যারা চিন্তাশীল বা শিক্ষিত মানুষ, স্লোলি স্প্রেড দ্যাট, তারা ধীরে ধীরে কি ছড়িয়ে দিল, যে ওয়ার্কার্স ওয়ার এন্টাইটেলড, মানে কি যারা শ্রমিক তাদের অবশ্যই কিছু এরকম দেওয়া উচিত, কিছু কনসিডারেশন মানে কিছু গুরুত্ব তাদেরও শ্রমিকদের নামে কিন্তু থাকা উচিত, শ্রমিকদেরও কোনো পরিমাণ গুরুত্ব কিন্তু থাকা উচিত। এটা যারা কিনা সমাজের শিক্ষিত তারা কিন্তু ধীরে ধীরে এটাকে বিস্তার করিয়ে দিল, চারধারে ছড়িয়ে দিল। সিন্স মেন ওয়ার ফ্রি টু ওয়ার্ক ফর এনি মাস্টার, যেহেতু মেন বলতে এখানে কর্মীরা কিন্তু এটার জন্য ফ্রি ছিল যে কোনো মাস্টারের কাছেই তারা গিয়ে কাজ করতে পারে। দে চুজ গুড মাস্টার, তারা ভালো যে মাস্টার যে কিনা তাদের সেই গুরুত্বটা দেবে তাদের কাছে চুজ করলো। অ্যান্ড কী হলো, দ্য গুড মাস্টার সুন হ্যাড পিকড,
তাহলে কি এখানে দেখো এইটুকুনি অবধি আগে সেন্টেন্সটা তোমাদের দেখতে হবে। সিন্স মেন ওয়ার ফ্রি টু ওয়ার্ক ফর এনি মাস্টার দে চুজ, যেহেতু মানুষরা ছিল, সিন্স মানে কিন্তু এখানে কি কারণ, কারণ মানুষরা, যেহেতু মানুষরা কি করতে পারতো, শ্রমিকরা নিজেদের পছন্দের মতো যে মাস্টারকে তারা পছন্দ করছে সেই মানে মাস্টারের আন্ডারে তারা কাজ করতে পারতো, এরকম যেহেতু ছিল, তখন গুড মাস্টাররা কী করলো, যারা ভালো, যারা কিনা তাদের গুরুত্ব দেবে, তারা কী করলো, তারা খুব তাড়াতাড়ি ভালো ওয়ার্কারগুলোকে পিক করলো, ঠিক আছে, যারা দক্ষ স্কিল্ড ওয়ার্কারগুলোকে পিক করলো। অ্যান্ড ওল্ড ফ্যাশনড এমপ্লয়ার্স, এবং যারা ওল্ড ফ্যাশনড এমপ্লয়ার ছিল, যারা ভালো ছিল না, যারা একটু পুরোনো ধরনের ছিল, সেই এমপ্লয়াররা মানে সেই মালিকরা কী করলো, ফাউন্ড দেমসেলভস উইথ এ ফ্যাক্টরি ফুল অফ লোয়ার গ্রেড ওয়ার্ক ফোর্স। তাহলে ভালো মাস্টাররা সব ভালো ভালো স্কিল্ড যে লেবারগুলোকে নিয়ে নিচ্ছে, স্কিল্ড লেবারগুলোকে নিয়ে নেওয়ার ফলে কী হচ্ছে, যারা ওল্ড ফ্যাশন এমপ্লয়ার্স তারা শুধুমাত্র পেয়ে যাচ্ছে তাদের যে ফ্যাক্টরিতে লোয়ার গ্রেড ওয়ার্কফোর্সটাকে। লোয়ার গ্রেড ওয়ার্কফোর্স বলতে কি, যেসব শ্রমিকরা আনস্কিল্ড, লোয়ার গ্রেড ওয়ার্কফোর্স বলতে আনস্কিল্ড শ্রমিক দিয়ে তাদের সমস্ত জায়গাটা, কর্মের জায়গাটা ভরে উঠছে, তারাই বাকি ছিল, সেই কারণে ওই জায়গা দিয়ে ভরে উঠলো। বুঝতে পারলে তাহলে ব্যাপারটা কি হলো। নেক্সট কি, such a situation soon led to an all-round improvement in standards। এই ধরনের পরিস্থিতিতে কী হলো, সম্পূর্ণ দিক থেকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির দিক থেকে একটা ইমপ্রুভমেন্টের দরকার শুরু হয়ে গেল। এর ফলে ইমপ্রুভমেন্টের দিকে একটা লিড করলো মানে কি, পরিচালিত করলো। এই সিচুয়েশানটা কিসের দিকে পরিচালিত করলো না, সমস্ত স্ট্যান্ডার্ডটা যাতে ইমপ্রুভ হয়। গুড এমপ্লয়ার্স ট্রাই টু রেজ ওয়ার্কিং কন্ডিশন স্টিল হায়ার। যারা ভালো এমপ্লয়ার ছিল তারা কি করলো, ওয়ার্কিং কন্ডিশনগুলোকে, যে তারা যেখানে কাজ করছে সেখানকার সেই অবস্থাটাকে আরও উন্নততর করার জন্য চেষ্টা করলো। তারপরে কি, দিস ইমপ্রুভমেন্টস, এই যে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, ওয়ার স্প্রিডেড আপ বাই দ্য ইনক্রিজড অর্গানাইজেশন অফ ওয়ার্কার্স। অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো ওয়ার্কাররা তৈরি করেছিল, যেমন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের মধ্যে যারা শ্রমিকরা যে সংগঠন তৈরি করেছিল, এই সংগঠনের দ্বারা কিন্তু এই ইমপ্রুভমেন্টটা, তাদের ওয়ার্কিং কন্ডিশনের ইমপ্রুভমেন্টটা, তাদের লাইফস্টাইলের যে সিচুয়েশানের যে আপলিফটমেন্টটা, সবটা কিন্তু আরও ত্বরান্বিত হলো। কিসের দ্বারা ত্বরান্বিত হলো, এগুলো তো হচ্ছিলই যে এগুলো ত্বরান্বিত হচ্ছিল, তাদের ইমপ্রুভ হচ্ছিল, কিন্তু সেটা ত্বরান্বিত করলো, উৎসেচকের মতো ত্বরান্বিত করলো কাজটাকে কি না, শ্রমিক যে সংগঠনগুলো ছিল, ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সময় যে শ্রমিক সংগঠনগুলো গড়ে উঠেছিল তাদের দ্বারা, তাদের বিভিন্ন ধরনের হরতাল এইসবের দ্বারা বলা হচ্ছে। যদিও এই ধরনের কোনো উল্লেখ এখানে না থাকায় ওয়ার্ডগুলো আমরা কিন্তু স্ট্রাইক, এই ধরনের ওয়ার্ড যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা কিন্তু আমাদের নিজেদের মন থেকে কোনো কিছু আমরা এখানে পুট করতে পারবো না প্রেসি লেখার সময়। তারপরে দেখো, পার্টিকুলারলি ইন লো স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিজ, বিশেষত যে নিচু মানের ফ্যাক্টরিগুলো ছিল সেই জায়গাতে মুভমেন্টগুলো হয়েছিল, তখন থেকে এগুলো ত্বরান্বিত হতে, ইমপ্রুভমেন্টটা তাদের হতে শুরু করলো। ওয়ার দ্য ওনার অফেন হ্যাড টু ডিল উইথ স্ট্রাইক। এবার দেখো স্ট্রাইকটা এখানে বলে দিয়েছে, মানে তাদের মাঝে মধ্যেই স্ট্রাইক করতে হতো, সেই অ্যাকশন বাই ডিসস্যাটিসফাইড ওয়ার্কার, মানে কি ডিসস্যাটিসফাইড, যারা কিন্তু সন্তুষ্ট নয় সেই রকম ওয়ার্কারদের কাজের দ্বারা তারা কী করতো, তারা স্ট্রাইক করতো, বিশেষত কোনগুলোতে, লো স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিগুলোতে এটা দেখা যেত। এরপরে কি বলা হয়েছে, নাও, এখন বর্তমানের কথা চলে আসছে, নাও দ্যাট দ্য ওয়ার্কিং ক্লাসেস আর গেটিং বেটার অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন। ওয়ার্কিং ক্লাসরা এখন কিন্তু ভালো থেকে ভালোতর বেশ কাজের জায়গাটা পাচ্ছে। ওয়ার্কিং কন্ডিশন বলতে যে সিচুয়েশানে তারা কাজ করছে সেখানকার পরিস্থিতি এখন ভালো। দ্য নিড টু স্ট্রাইক হ্যাজ লেসেন কনসিডারেবলি। বেশ কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যায় যে দেখা যাবে এরকম পরিমাণে কিন্তু স্ট্রাইকের ব্যাপারটা কমে গেছে। অ্যান্ড এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্যালাইক হ্যাভ কাম টু রিয়েলাইজ, এবং ওয়ার্কারের সাথে এমপ্লয়ার্স দুজনেই কিন্তু একই সঙ্গে, একইভাবে, অ্যালাইক মানে একই রকমভাবে এটা অনুভব করতে পেরেছে যে দে ডিপেন্ড অন ইচ আদার ফর দেয়ার লাইভলিহুড। তাদের জীবনযাত্রার জন্য তারা একে অপরের প্রতি নির্ভরশীল, এটাও তারা রিয়েলাইজ করতে পেরেছে। বোথ দ্য ক্যাটেগরিজ, মানে ওয়ার্কার এমপ্লয়ার দুজনেই কিন্তু এটা রিয়েলাইজ করতে পেরেছে। এবার দেখো 292 ওয়ার্ডসে আছে, তো অর্থাৎ আমাদের 100 ওয়ার্ডসে, মোটামুটি 100 ওয়ার্ডসে নিয়ে যেতে হবে। তার আগে আমাদের একটা টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেলটা তোমরা বুঝতে পারছো যে এখানে তোমরা হয়তো নিজেরা কিছু টাইটেল এখানে করেছো, টাইটেল তোমরা কিছু দিয়েছো, অবশ্যই তোমরা মিনিং যেটা বুঝেছো এখানে তোমরা নিজেরা খেয়াল করো, তোমরা যে মিনিংটা বুঝেছো বা এখানে যে মিনিংটা বুঝলে, সেই দুটো মিনিংয়ের মধ্যে কতটা ডিফারেন্স থেকে যাচ্ছে। মিনিংটা পড়ে না বুঝলে কিন্তু প্রেসি করা অসম্ভব হয়ে যায়, সঠিকভাবে করা অসম্ভব হয়ে যায়। তো দেখো তোমাদের যেটা বুঝেছো তার মধ্যে আমি যেটা বলেছি তার মধ্যে কতটা ডিফারেন্স থাকছে।
এবার আমি চলে আসছি টাইটেলে। অবশ্যই তোমাদের টাইটেল যেগুলো তোমরা দিয়েছো সেগুলোও কিন্তু কারেক্ট অবশ্যই হতে পারে যদি এই মিনিংয়ের উপর বেস করে দিয়ে থাকো। চলো আমি এখানে টাইটেল দিয়েছি কোলাবোরেশন অফ এমপ্লয়ার্স অ্যান্ড লেবারার্স। এমপ্লয়ার এবং লেবারারদের মধ্যে, যারা শ্রমিক শ্রেণী এবং যারা মালিক শ্রেণী, তাদের মধ্যে কোলাবোরেশন মানে বেশ একটা সমঝোতাপূর্ণ পরিস্থিতি, এটা বলা হচ্ছে। কি হয়েছে দেখো, মোটামুটি আমি 100 ওয়ার্ডসের মধ্যেই রাখতে চেষ্টা করেছি। বিটুইন দ্য টু ক্লাসেস অফ এমপ্লয়ার অ্যান্ড লেবারার, এই যে দুটো ক্লাস আছে এমপ্লয়ার এবং লেবারারের মধ্যে, দ্য ফরমার মানে কি পূর্বের জন বলতে কোনটা, যেটা কিনা এমপ্লয়ারটা পূর্বেরটা, তার পরেরটা তো লেবারাররা। তাহলে ফরমার ওয়ার্ডটা এখানে কেন দিলাম বুঝতে পারলে। তাহলে ফরমার ইউজ টু বি দ্য হ্যাভস মানে কি, মানে তারা হ্যাভ মানে কি, যাদের মধ্যে সব কিছু আছে, ঠিক আছে। ইউজ টু বি দ্য হ্যাভস মানে তারা রিচ, তার জায়গায় আমরা বললাম এখানে হ্যাভস। অ্যান্ড লেটার এবং পরেরটা মানে কোনটা ছিল, যে লেবারার ক্লাসটা তারা কি হ্যাভ নটস, তারা কিছু নেই টাইপের, মানে তারা ব্যাংক্রাফটেড টাইপের, এরকম ধরনের দুটো ক্লাসের কথা বলা হচ্ছে। দেখো পুরো ব্যাপারটাকে একবারেই কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। কন্ট্রারি টু দ্য কিংস, প্রিস্ট অ্যান্ড মিলিটারি লিডার্স, মানে কন্ট্রারি টু মানে বিপরীতে, কিং যারা প্রিস্ট মানে বুঝে গেছো, মিলিটারি লিডার্স এদের বিপরীতে, দ্য ঔসাম মানে হচ্ছে দুঃখপূর্ণ বা পীড়িত, যন্ত্রণাদায়ক, এই যে ঔসাম লেবার ক্লাসটা ছিল, হ্যাড নো পলিটিক্যাল রাইট, তাদের কোনো রকম পলিটিক্যাল আইন কিছু, পলিটিক্যাল রাইট কিছু ছিল না, ঠিক আছে, পলিটিক্যাল অধিকার কিছু ছিল না। অ্যান্ড কমফর্ট ইন লাইফ, নো কিন্তু দিয়েই দিয়েছি, তাহলে কমফর্টও কিন্তু জীবনে তাদের ছিল না। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাড ইন্টেন্সিফাইড, শিল্প বিপ্লব গভীরতর করেছিল দ্য ওয়ার্কার্স পভার্টি, যারা কর্মী তাদের যে দারিদ্রতা, সেই দারিদ্রতাটাকে ইন্টেন্সিফাইড করেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা ওয়ার্ডের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে বলা যায় পুরো ব্যাপারটা বোঝানো হয়ে গেল। তারপরে দেখো, ফর দ্য সেক অফ রেপুটেশন সুনামের খাতিরে, সুনামের জন্য, অ্যান্ড কন্টিনিউটি এবং চালিয়ে যাওয়ার জন্য, কন্টিনিউটিটা রেখে দেওয়ার জন্য এবং সুনামের জন্য, যেখানে তোমাদের রেপুটেশনের জন্য গুডউইল ছিল, গুডউইল ওয়ার্ডটা ডাইরেক্ট না নিয়ে আমি রেপুটেশন দিলাম, এটা কিন্তু একটু যাতে ভালো হয়। আবার দেখো ঔসাম যে ওয়ার্ডটা আমি দিয়েছি, ঔসাম মানে কি দুঃখপূর্ণ বা পীড়িত, সেটা আমি কিসের জন্য দিয়েছি, রেচেড ক্লাস যে আমাদের ওয়ার্ডটা ছিল, দেখবে তোমরা রেচেড মানে হতভাগ্য, ঠিক রেচেডটা না দিয়ে তারই একটা আমি নিয়ারেস্ট মিনিং ওসাম দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা নতুন নতুন ওয়ার্ড একটু দেওয়ার চেষ্টা করবে। ডাইরেক্ট কিন্তু সব ওয়ার্ডগুলোই আমরা প্রেসি থেকে নিয়ে নিলে সেখানে কোয়ালিটিটা একটু কমে যায়। তারপরে কি বলা হয়েছে দেখো, ফর দ্য সেক অফ রেপুটেশনের জন্য, অ্যান্ড কন্টিনিউটি ইন বিজনেস, এবং বিজনেসকে সেই কন্টিনিউ করার জন্য, দ্য গুড মাস্টার্স ভালো যে মাস্টাররা হায়ার করেছিল কি, স্কিল্ড ওয়ার্কার্স অনলি, কেবলমাত্র দক্ষ শ্রমিকদেরকে তারা হায়ার করেছিল, মানে নিয়েছিল। তো এটা হায়ার করাটা, এটা হায়ার ওয়ার্ডটা আমরা নিজেরা দিলাম এখানে। তারপরে কি হলো, সো এখানে একটা কমা হবে, সো দ্য আনস্কিল্ড ফাউন্ড দেমসেলফ, সুতরাং যারা আনস্কিল্ড ছিল, অদক্ষ ছিল, তারা নিজেদেরকে কোথায় দেখতে পেলো, ইন এ লোয়ার গ্রেড, একটা নিচু স্তরে, হোয়ার দে হ্যাড টু স্ট্রাইক ফর ইমপ্রুভমেন্ট ইন স্ট্যান্ডার্ডস, যেখানে তাদেরকে স্ট্রাইক করতে হতো। দেখো একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো জয়েনিং করে করে অনেকগুলো সেন্টেন্স আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে একটা হাইফেন দিয়ে দিয়েছি। তাহলে লোয়ার গ্রেডে তারা নিজেদেরকে নিচু স্তরে খুঁজে পেলো, যেখানে তাদের স্ট্রাইক করতে হলো ফর ইমপ্রুভমেন্ট, উন্নতির জন্য। কিসে উন্নতির জন্য, স্ট্যান্ডার্ডে তাদের অবস্থাতে, এবং ওয়ার্কিং কন্ডিশন, যেখানে কর্ম করছে সেই জায়গার উন্নতির জন্য তাদেরকে স্ট্রাইক করতে হতো। কিসের মাধ্যমে, থ্রু ট্রেড ইউনিয়ন মুভমেন্টস। ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ো, দেখো কত বড় সেন্টেন্সটা, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে সব কিছুই দেওয়া থাকছে। কিসের মাধ্যমে, ট্রেড ইউনিয়ন মুভমেন্টসের মাধ্যমে তাদেরকে স্ট্রাইক করতে হতো। এখানে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা ইংলিশে দুর্বল মনে করছো তাদের জন্য কিন্তু ফুল একটা ভিডিও কোর্স আছে, যেখানে তোমরা ইংলিশ, অবজেক্টিভ ইংলিশটা সম্পূর্ণটা আমি তোমাদের ফুল ভিডিও প্লাস পিডিএফের মাধ্যমে প্রোভাইড করিয়ে দেব। এবং তাছাড়াও আরও হচ্ছে যে তোমরা যারা সামনেই পরীক্ষা দিতে চলেছো, বিভিন্ন ধরনের যে আইসিডিএস পরীক্ষা, আইসিডিএসের মেন, বা বিভিন্ন ধরনের ডাব্লিউবিসিএসের মেন যাদের আছে, পিএসসি ক্লার্কশিপের মেন যাদের আছে, এইগুলোর জন্য যে প্রেসি, লেটার রাইটিং বা সমস্ত কিছু পিডিএফ প্লাস ভিডিও কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে। এর জন্য তোমরা কমেন্ট করতে পারো, অথবা নিচে ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিজেদের কোয়ারিগুলো দিতে চাও, যদি যে এগুলো আমরা চাই তাহলে তোমরা দিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো চলো এরপরে দেখো কি বলা হয়েছে, নাও দে আর স্যাটিসফাইড, এখনকার কথায় চলে এলাম কি, এখন তারা কিন্তু সন্তুষ্ট, উইথ দ্য ইকুইলিব্রিয়াম ওয়ার্ডটা আমি এগেন কিন্তু নতুন অ্যাড করলাম। কি ইকুইলিব্রিয়াম মানে কি,
সেই সামঞ্জস্য অবস্থা, যেটা স্থির অবস্থা, স্থিতাবস্থা অফ দ্য কন্ডিশন, তাদের পরিস্থিতি, অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্সি। তাহলে কি তখন তারা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে, কিসের জন্য? তাদের কন্ডিশনের মধ্যে একটা সামঞ্জস্য অবস্থা এসে গেছে। অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্সির জন্য কি, ইন্টারডিপেন্ডেন্সি মানে কি, আমরা দেখো প্রথম লাস্ট যে সেন্টেন্সটা পেয়েছিলাম কি, লোয়ার মানে লেবার ক্লাস এবং এমপ্লয়ার্স তারা দুজনে রিয়েলাইজ করেছে যে একে অপরের প্রতি নির্ভরশীল। তাহলে সেটা কি আমরা করলাম কি, ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন দ্য এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স। এমপ্লয় এবং ওয়ার্কারদের মধ্যে তারা যে একে অপরের প্রতি ইন্টারডিপেন্ডেন্ট, সেই পরিস্থিতি সব জানার জন্য একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশান কিন্তু এসে গেছে। এখানে বুঝতে পারলে মোটামুটি কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে, দেখো খুব ছোট করে 100 ওয়ার্ডসের মধ্যে আমি এটা তোমাদের লিখে দিয়েছি। তো এবার দেখো তোমরা নিজেরা দেখো যেটা লিখেছো সেটা অবশ্যই কিছু ভুল নয়, সেটাও অবশ্যই ঠিক হতে পারে। তোমরা নিজেরা কমেন্ট করতে পারো যে কোন সেন্টেন্সটার জন্য তোমরা কি লিখেছো, ঠিক আছে, যারা এটা অ্যাটেম্প করেছো। এবং যারা করোনি তারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ওখানে কিন্তু দেওয়া আছে এই পিডিএফটা, তোমরা নিজেরা একবার অ্যাটেম্প করো, অ্যাটেম্প করে আবার এই ভিডিওটাতে দেখো যদি তোমরা চাও কিছুটা ইমপ্রুভ করতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।